নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের স্বাগত জানাই। তনয় রয়েছে আপনাদের সঙ্গে চা আড্ডার খবর নিয়ে। দেখুন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, এই কথা আমরা ছোট্টবেলা থেকে শুনেছি। কিন্তু যে ঘটনা ঘটেছে 9ই আগস্ট আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের ওই সেমিনার রুমে, তারপরে কোনোভাবেই কোনো কিছুতেই যেন বিশ্বাস রাখা সম্ভব হচ্ছে না। একটার পর একটা তথ্য সামনে আসছে, একটার পর একটা প্রশ্ন সামনে আসছে, উত্তর এখনো পর্যন্ত সঠিকভাবে কি পাওয়া যাচ্ছে? যেমন প্রশ্ন আমার মধ্যে আসছে, ঠিক একই রকমভাবে আমরা জানি যে এই প্রশ্ন কিন্তু আপনাদের মধ্যেও ঘুরপাক খাচ্ছে, যে ঠিক কী ঘটনা ঘটেছিল। একটার পর একটা অসঙ্গতি, একটার পর একটা তথ্য, এবং কোনোটার মধ্যেই কোনোটার সঙ্গেই কোনো লিঙ্ক করা সম্ভব হচ্ছে না। কোথাও গিয়ে একটা মিসিং লিঙ্ক থেকেই যাচ্ছে, সেটা সময়ের ক্ষেত্রে হোক, সেটা চাদরের পরিবর্তনের ক্ষেত্রে হোক, সেটা ঘটনাস্থলের হোক, এমনকি সেটা পুলিশের ভূমিকা নিয়ে হোক, রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে হোক। আর এখানেই শেষ নয়, একই সঙ্গে এই যে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে অভয়াকে ধর্ষণ করা, হত্যা করা, এবং তার সঙ্গে যাদের যাদের নাম জড়িয়ে যাচ্ছে এই পুরো ক্রাইম সিনের মধ্যে, একটার পর একটা পার্সোনালিটি সামনে আসছে, একটার পর একটা চরিত্র সামনে আসছে। আর যে চরিত্রগুলো সামনে আসছে তারপরেই প্রশ্ন উঠছে যে এরা কারা, এরা কারা, এরা কি করতে সেদিন সেখানে উপস্থিত ছিলেন? যেখানে বিস্ফোরক অভিযোগ সামনে উঠে আসছে, যে ছবিগুলো সামনে উঠে আসছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে লালবাবু, অর্থাৎ এই লাল জামা পরা ভদ্রলোক, এ তো আরও একটা নতুন ক্যারেক্টার, আরও একটা নতুন চরিত্র। রঞ্জন ভট্টাচার্য, অর্থাৎ আপনাদেরকে জানাই আইএমএ যুগ্ম সম্পাদক জবাব চায় বাংলায়, তিনি এসে ঠিক কী দাবি করেছিলেন। এই যে অভিজ্ঞে, এই যে নতুন নতুন ক্যারেক্টার তৈরি হওয়া, নতুন নতুন চরিত্র সামনে আসা, এই অভিযোগগুলো যখন বা এই চরিত্রগুলো যখন সামনে আসছে, তখন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা ঠিক কোন জায়গায় রয়েছে, তাদের তরফ থেকে কি বলা হচ্ছে, ইনভেস্টিগেশন, সে সমস্তই বাকি। আগে বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি, শুনুন। 9/8/2024 যেদিন এই দুর্ঘটনাটা ঘটে, সেই দিন রাত্রেবেলা, কারণ আমাদের লোকও কিন্তু ওদের লবিতে আছে, সেই তাদের বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেদিন রাত্রিবেলা যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তার যেসব প্রভাবশালী লোকজন, ডক্টর সুশান্ত রায়, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, ডক্টর তাপস চক্রবর্তী এবং বর্ধমানের ডক্টর সুব্রত সেন এরা ছিলেন, তখন তারা, ডক্টর তাপস চক্রবর্তী মালদার, তিনি নাকি বলেছিলেন যে আমাদের কাছে কোনো চিন্তা করিস না, বিনীত গোয়েল ইজ ভেরি কনফিডেন্ট, আমাদের নগরপাল এত কনফিডেন্ট যে এটা কোনো ব্যাপার হবে না, এটাতে ওই সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হবে, আর কারো কোনো কিছু হবে না। দ্বিতীয়ত আপনি বলছেন এই তাপস চক্রবর্তীকে, যে বলেছিলেন যে কমিশনার আমাদের কনফিডেন্সে আছে। তাপস চক্রবর্তী হচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের একজন নির্বাচিত সদস্য, এবং আমি যে বললাম যে প্রথম সপ্তাহে এই কর্তা ব্যক্তিরা যখন আসে নর্থ বেঙ্গল লবির, তখন সবাই এসে হাজির হন এবং তাদের পরবর্তী গেম প্ল্যানের জন্য। দুর্ভাগ্যজনকভাবে বা পরিকল্পিতভাবে যদি ঘটনা ঘটে থাকে, তাহলে তাদের সেই সময় উপস্থিতি ছিল, এবং যখন 9 তারিখে সকাল থেকে তিনিও ওই আর.জি. কর মেডিকেল কলেজে সেই সময় ছিলেন, এবং যখন রাত্রেবেলা তারা সেই নিশি যাপন করতে ফিরে যান, তখন তাদের মধ্যে যে কথোপকথন ঘটে সেটা আমাদের কাছে সোর্স মারফত জানা গেছে, যে এটা বলেছে এটা নিয়ে টেনশনে কিছু নেই, ডক্টর বিনীত গোয়েল। বড় খবর, আইএমের যুগ্ম সম্পাদক, তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছেন দেখুন। নগরপালের উপরে আস্থা যেমন রাজ্য পুলিশের উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন, মন্ত্রী থেকে শুরু করে, আমলা থেকে শুরু করে যারা যারা রয়েছেন প্রত্যেকের রয়েছে, ঠিক একই রকমভাবে আস্থা আমাদেরও রয়েছে। তার কারণ এই কলকাতা পুলিশকে, আমাদের এখানকার পুলিশকেই তো তুলনা করা হয় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে, তাহলে আস্থা ভরসা সবটা রাখা তো খুব স্বাভাবিক বিষয়। কিন্তু তারপরেও কোথাও না কোথাও গিয়ে বেশ কিছু জটিলতা এর মধ্যে চলেই আসছে। আপনাদের আরও একটা বক্তব্য শোনাই এই রঞ্জন ভট্টাচার্যের, যেখানে স্পষ্ট করে যে লালবাবুর কথা বলা হচ্ছিল, অভিজ্ঞে, যে অভিজ্ঞদের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের কোনো যোগ নেই, কিন্তু তারপরেও অপরাধস্থলে সে কী করে পৌঁছে গেল সেটা যখন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, ঠিক সেই সময় এই রঞ্জন ভট্টাচার্য তিনি আরও একটা বিস্ফোরক তথ্য সামনে রাখেন, শুনুন। বর্ধমান মেডিকেল কলেজের লালবাবু নামে পরিচিত হচ্ছে এই অভিজ্ঞে এমবিবিএস পাশ করেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে। তারপর শুধু এমবিবিএস হয়েই তিনি রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার কাম ক্লিনিক্যাল টিউটর এই পোস্টে ডিপার্টমেন্ট অফ রেডিও ডায়াগনোসিসে বর্ধমান মেডিকেল কলেজে জয়েন করেন। এই লাল জামা পরা অভিজ্ঞদের কী যোগ্যতা? শুধুমাত্র একটা ফার্স্ট ইয়ার পিজিটি হয়ে সে যদি মনে করেন যে এখানে যাবেন, তার ডিপার্টমেন্টে প্রথম বছর সে কীভাবে যে ফার্স্ট ইয়ারের সার্জারি ডিপার্টমেন্টে চান্স পেয়েছে আমরা সবাই জানি। তার প্রথমে বলা হয় কোভিড পোস্টিং দেওয়া হচ্ছে, তারপরে বলা হচ্ছে যে রুরাল পোস্টিং। বর্ধমানে যারা থাকেন তারা জানেন যে বর্ধমান মেডিকেল কলেজ থেকে অনাময়ে হাসপাতালের ঢিল ছোড়া দূরত্ব, যেটা কোনো মতেই প্রান্তিক গ্রামাঞ্চলে কাজ করা একজন চিকিৎসকের কোটায় তালিকাভুক্ত হয় না।
কিন্তু সেখান থেকে সেই কোটা পান এবং সেই অর্ডারটা হয় লোকাল অর্ডার, এটা কোনো স্বাস্থ্য ভবনের অর্ডার নয়। লোকাল অর্ডারের ডিটেলমেন্টে আজ অবধি কোনো কেউ সার্ভিস কোটা পায়নি, পেয়েছেন এই লালবাবু অভিক দে। এবং তার সাথে সাথে এর পরবর্তীকালে সে ফার্স্ট ইয়ার পিজিটি হয়ে আপনার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য মেডিকেল কাউন্সিলের নির্বাচনের সময় সক্রিয় ভূমিকা এবং তার সদস্য হওয়া, তাই অডাসিটি একদিনে হয়নি। আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চাই সম্পূর্ণভাবে এই সমস্ত দুর্বিনীত মানুষগুলো সড়কোদ্ঘাটিত হোক এবং স্বাস্থ্য দপ্তরের খোল নলচে পাল্টানো দরকার, না হলে পথে এই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে এবং এই দুর্বৃত্তদের দ্বারা সরকারের মুখ পুড়বে এবং এরকম দুর্ভাগ্যজনক তিলোত্তমা ধর্ষিত হবে বারবার। রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য একেবারে স্পষ্ট আপনাদের সামনে, কিন্তু ওই অপরাধস্থল, ওই লালজামা পরা ভদ্রলোক অভিক দে, তার পরিচয় যখন খোঁজ করতে যায় রিপাবলিক বাংলা, তখন জানতে পারে যে এসএসকেএম হাসপাতালে তিনি একজন জুনিয়র চিকিৎসক, কিন্তু তাকে বলা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। সবার প্রথম প্রশ্ন তো হচ্ছে কি করে একজন প্রথম বর্ষের ছাত্র তাকে এরকম বিশেষজ্ঞ পদ দিয়ে দেওয়া সম্ভব হয়। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন সময় তাকে দেখা গিয়েছে লালজামা পড়তে, যে কারণের জন্য কোড আনকোড তাকে বলা হচ্ছে লালবাবু, কিন্তু কোথাও লালের সঙ্গে তার কি সখ্যতা ছিল? সম্ভবত নয়। তার কারণ সবুজের প্রতি তার হয়তো একটা আলাদা ঝোঁক ছিল। বিভিন্ন সময় দেখা গিয়েছে শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে পর্যন্ত তার উজ্জ্বল উপস্থিতি, একেবারে নক্ষত্রের মতন জলজল করছেন এই অভিক দে। কিন্তু কেন কোথাও গিয়ে এই অভিক দেকে শিখন্ডি করে এই একটা আলাদা র্যাকেট বা একটা নেক্সাস চালানো হতো, যেই অভিযোগটা সামনে উঠে আসছে এই মুহূর্তে? এটা নিয়ে আমরা আলোচনা তো এগিয়ে নিয়ে যাবো। যারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে, প্রথমে তাদের সঙ্গে পরিচয় পর্ব সারি। আমার একেবারে ডান দিকে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাই আজকের এই আলোচনায়। আমাদের সঙ্গে আজকে এই আলোচনা উপস্থিত রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি, বিজেপি নেতা, আপনাকেও স্বাগত জানাই দাদা। এবং একই সঙ্গে রাজু ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক কর্মী, শাসক দলের পক্ষে বক্তব্য রাখবেন। রাজবাবু, আপনাকেও স্বাগত জানাই। আমি সবার প্রথম একটু আজ জিতেন্দ্রদা আপনার কাছে আসি এই বিষয়টা নিয়ে। মূলত যে ঘটনাগুলো ঘটছে তার প্রেক্ষিতে কোথাও না কোথাও গিয়ে অভয়ার মৃত্যু, তার সঙ্গে যারা অপরাধীরা যুক্ত, এবং সেই ক্রাইম সিনের মধ্যে বেশ কয়েকটা নতুন নতুন ক্যারেক্টার সামনে আসে, যার মধ্যে এই যে অভিক দে, যার কথা আমরা বললাম বা দেখালামও, সেই অভিকদের ক্যারেক্টার সামনে আসছে। এবং এখানেও মনে হচ্ছে কোথাও না কোথাও শাসক দলের সঙ্গে যুক্ত। বিভিন্ন অনুষ্ঠানে তার উজ্জ্বল উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সব থেকে বড় প্রশ্ন যে একজন জুনিয়র চিকিৎসক, তাকে কি করে বিশেষজ্ঞ বলে দেওয়া সম্ভব হয়? না, দেখুন, এই সরকারে তো এই ধরনের ব্যক্তিরাই বিশেষজ্ঞ হবে, এবং তিনি একটা হত্যা, একটা রেপকে কি করে সুইসাইডে ট্রান্সফার করে দেওয়া যায়, এটাকে সুইসাইড হিসাবে কি করে চালানো যায়, তার বিশেষজ্ঞ এরা। এবং সেই চেষ্টাই তারা করেছিলেন। প্রথমে ক্রাইম সিনে যাদেরকে পাঠানো হয়েছিল তাদেরকে তো ক্রাইম ডিটেকশন বা যারা দোষী ব্যক্তি তারা সাজা পাক সে কারণে পাঠানো হয়নি। পাঠানো হয়েছে যে এটাকে, এই ঘটনাকে কি করে সুইসাইড হিসাবে চালানো যাবে। তো সুইসাইড হিসাবে চালানোর জন্য বিশেষজ্ঞ হিসেবে এনারা গেছেন। মিডিয়ার চাপ যদি না থাকতো, জনরোষ যদি না থাকতো, অন্যান্য ডাক্তারবাবুরা যেভাবে এর প্রতিবাদ করেছেন তারা যদি প্রতিবাদ না করতেন, সুশীল সমাজ যদি প্রতিবাদ না করতো, তাহলে তো এতদিন এটাকে ওই সুইসাইড বলে চালিয়ে দেওয়া হতো এবং সবটাই ধামাচাপা দিয়ে দিত। সেই কারণে এই ধরনের ব্যক্তিদেরকে পাঠানো হয়েছে। আর কি করবেন, এই পশ্চিমবঙ্গের মানে হেলথ ডিপার্টমেন্টটাই আনহেলদি হয়ে গেছে, কিছু করার নেই। এবং এই ধরনের ব্যক্তিদেরকে নিয়েই এটা করা হয়েছে, এবং এরাই আমাদের জীবন নিয়ে খেলা করছে, এটাই বাংলার মানুষের জীবন নিয়ে খেলা করছে। এদের উপর ভরসা করে কোটি কোটি মানুষকে বেঁচে থাকতে হচ্ছে। এটা আমাদের দুর্ভাগ্য, আর কি বলবে। কিন্তু যেই আস্থা এবং যেই ভরসা রাজ্য প্রশাসনের রয়েছে, নগরপালের ওপরে, সেই আস্থা ভরসা আমাদেরও তো রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই। তার কারণ সবার প্রথম এখনো পর্যন্ত আমরা যদি দেখি, এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে এই ঘটনাতে একজন, এবং তাকে কলকাতা পুলিশ তারা অ্যারেস্ট করেছে। আমি বলি যে অন্যান্য ছোট্টখাটো ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যালকাটা পুলিশ প্রেস মিট করছে। এই যে ডক্টর রঞ্জন বাবু যেটা বললেন, তারপর ওই বিনীত গোয়েলে নিয়ে যেটা বলেছেন, যে উনি বলেছিলেন যে শুধুমাত্র একজনই অ্যারেস্ট হবে, আর কেউ অ্যারেস্ট হবে না, এর কোনো কন্ট্রাডিকশন এসছে? এর পরিপ্রেক্ষিতে ক্যালকাটা পুলিশকে প্রেস মিট করে বলেছেন না ওটা ঠিক বলছেন না উনি? অন্যান্য সব ব্যাপারে প্রেস মিট করা হচ্ছে, কিন্তু এত বড় একটা এলিগেশন ক্যালকাটা পুলিশ কমিশনার উপর, এই এলিগেশন ঠিক না ভুল যিনি বলছেন তিনি বলতে পারবেন, কিন্তু এই এলিগেশন তো যদি ভুলও হয় তাহলে তার এখনো পর্যন্ত কোনো বিবৃতি সামনে আসেনি। কেউ বলছে না, তো তার মানে ধরেই নিতে হবে যে যেটা উনি বলছেন সেটা ঠিক। তো যদি পুলিশ কমিশনার উপর এত বড় এলিগেশন থাকে, এই এলিগেশনের কারণে তো এতদিনে ওনাকে স্যাক করে দেওয়া হচ্ছিল বা ওনার নিজের রিজাইন করা উচিত ছিল। আইদার উনি প্রমাণ করুন যে যেটা বলা হচ্ছে সেটা ঠিক না, আর তা নাহলে রিজাইন করুন। কোনোটাই তো করলেন, রিজাইনও করলেন না, এবং ওনার উপর এই এলিগেশন অন্য কেউ দিচ্ছে না। আইএম এর যুগ্ম
সচিব না সম্পাদক সম্পাদক। ডক্টর রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন, তিনিও একটা প্রশাসনিক পোস্ট হোল্ড করছেন, সে ধরনের একটা ব্যক্তি একটা এলিগেশন দিচ্ছে। তো আপনি তো বলবেন যে না এলিগেশনটা ঠিক না, এলিগেশন যদি ঠিক হয় তাহলে রিজাইন করবেন, কোনোটাই তো হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনিও তো কৈফিয়ত চাইলেন না, একটা শোকজ অবধি করলেন না যে আপনার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ, আপনি জনসমক্ষে বলুন, আপনি বলুন ব্যাপারটা কি ঠিক না ভুল, সেটাও তো কেউ করলো না। তো আমরা সবাই বুঝতে পারছি এবং প্রথম দিন থেকে সবাই বুঝতে পারছে এই যে পুলিশ কমিশনার ওই যে ফ্রাস্ট্রেশন আমরা দেখেছিলাম, মিডিয়ার সামনে দেখেছিলাম, আমরা খুব ভালো তদন্ত করছি, মিডিয়া সব কিছুর জন্য মিডিয়া দায়ী, কারণ মিডিয়া আছে এবং মিডিয়ার মাধ্যমে সবাই সব কিছু জানতে পারছে, মিডিয়ার মাধ্যমে একটা জনরোষ তৈরি হয়েছে, এটা উনি বলতে চাইছিলেন মিডিয়াই সব জনরোষ তৈরি করছে। আরে জনরোষ আগে থেকে ছিল, সেটা মিডিয়া দেখাচ্ছে, সেই কারণে মিডিয়ার উপর এত রাগ। আমি তো বলবো যে ইমিডিয়েটলি ওনার রিজাইন করা উচিত।